নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট ব্যক্তি ডক্টর অভিক বসু। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আফটার 1945 নেতাজি সুভাষচন্দ্র বসু রাশিয়ার শেল্টারে ছিলেন, সেটা ডক্টর পূরবী রায়ের রিসার্চে আমরা পাই। কিন্তু তারপর ডক্টর পূরবী রায়ের রিসার্চের পর উনি যে সেখান থেকে আবার ভারতবর্ষের উত্তরপ্রদেশে চলে এলেন, এটার কোনো সেই অর্থে ক্লিনচিং এভিডেন্স পাওয়া যায়নি। তো এটা নিয়ে আপনার ইন্টারপ্রিটেশন কি? সত্যি কথা বলতে গেলে ধরুন আমরা তো সবাই পড়াশোনা করছি, যারা বড় বড় রিসার্চার আছেন, অনুজ বাবু আছেন, চন্দ্রচূড় বাবু আছেন, অশোক টন্ডন জি আছেন, এরকম প্রমুখ যে ব্যক্তিরা মানে তাদের বলতে গেলে জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের এই অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য। এবং অনেকটাই হয়েছে, বলতে গেলে অনেকটাই হয়েছে। কেউ মানতে চান না, সেটা তাদের পার্সোনাল কিছু ইন্টারেস্ট আছে বলে তারা মানতে চান না। কিন্তু আমরা তো জানি অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল। এই যে মানে পোস্ট প্লেন ক্র্যাশ, মানে সো কল্ড ডেথ অফ নেতাজি যেটা আমরা বলে থাকি, সো কল্ড সেই প্লেন ক্র্যাশের পর নেতাজি যে রাশিয়াতে ছিলেন সেটা তো আমরা অনেক জায়গাতেই প্রমাণ পেয়েছি। কারণ পূরবী রায় তো বলেছেন, এছাড়া এমনকি বিজয়লক্ষ্মী পণ্ডিত, আমাদের পণ্ডিত নেহরুর যিনি বোন ছিলেন, তিনি রাশিয়া থেকে ঘুরে এসে একটি পাবলিক মিটিং এ অ্যাড্রেস করেছিলেন যে আমি যদি কিছু ঘটনা বলি মানে দ্যাট উইল লিড টু অ্যান এক্সপ্লোশন ইন আওয়ার কান্ট্রি। সেটার পর অদ্ভুতভাবে ওনাকে মানে অপসারিত হতে দেখে দেওয়া যায়। তা সুতরাং এরকম অনেক ঘটনা আছে। এমনকি আমরা মাঝখানে বেশ কয়েক বছর আগে খবরের কাগজে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ব্যাপারেও আমরা দেখেছিলাম যে উনিও জানতেন সুভাষচন্দ্র বোস রাশিয়াতে আছেন। একবার বললেন, তারপর আবার উনি চুপ করে গেলেন। সুতরাং এরকম অনেক তো আমরা তথ্যগুলো পেয়েছি, এসছে বারে বারে, কন্ট্রোভার্সিয়াল হোক বা যাই হোক। বিজয়লক্ষ্মী পণ্ডিতের কথা আমি বললাম, তারপরে সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা প্রসঙ্গ এসেছিল, আমরা পেয়েছি পনেরো দিনের এসে নিউজ পেপারের আর্টিকেলটা পেয়েছি। এবারে উনি যে ভারতবর্ষে এলেন, এখন সেটা কি বেশে এলেন সেটা তো নয়, আমরা জানি আকা ভগবানজি যে আমরা বলছি গুমনাই বাবা সেই বেশে। তো সেই এক্সাক্ট সেই রুট, যেটা রুট ম্যাপটা যদি আমরা বলি, যেমন আমরা রুট ম্যাপ অনেক জায়গায় পেয়েছি কি করে নেতাজি ভারতবর্ষ থেকে মস্কো গেলেন, বার্লিন গেলেন, আবার ফিরলেন সাউথ ইস্ট এশিয়াতে। তো এই রুট ম্যাপ যেটা আমরা পেয়েছি সেরকম কিন্তু একটা সলিডিফাইড একটা যে রুট ম্যাপ কিভাবে উনি রাশিয়া থেকে ভারতবর্ষে এলেন সেটার কিন্তু এখনো হয়তো বলা যাবে সেই কিছু জায়গা হয়তো আমরা এখন মিসিং লিঙ্ক হয়ে বসে আছে। তবে সেই বিষয়ে সন্দেহ নেই যে উনি ভারতবর্ষে এসেছিলেন। কারণ আমরা অধীর সময়ের যে গুমনাই বাবার বই পড়েছি, গুমনাই বাবার কাছে মানে ভগবানজির সেই আশ্রমের থেকে যে অতগুলো ডকুমেন্টস গুলো যে উদ্ধার করা গেছে, সেখানেও তো আমরা দেখেছি বারে বারে উনি লিখেছেন অনেক কিছু বিষয়। এখানে কয়েকটা প্রশ্ন উঠে আসে যে এই ঘটনাটা তো মোটামুটি ধরুন ওই অ্যারাউন্ড 1960-70 এই সময়ের মধ্যেকারই তো ঘটনা, রাশিয়া থেকে ভারতবর্ষে যে আসা। যেখানে গুমনাই বাবা নিজে বলছেন যে 1959-60-এর সময় সম্ভবত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন জানতে পারেন যে উনি হয়তো ওই ভারত এবং তিব্বতের ওই পথ দিয়ে উনি রয়েছেন ওখানটায়। তারা তখন সে এনকোয়ারি করার চেষ্টা করে এবং পরবর্তীকালে আমরা সে নানা রকম আরো কনফিউজিং কিছু সিনারিও আমরা পাই, যেমন ধরুন ষোলমারি সাধু, এরকম অনেক মাঝখানে তো সেই তর্ক বিতর্ক তো হলো যে বইও তো রয়েছে যে ষোলমারি সাধুই কি নেতাজি ছিলেন। আবার জ্যোতির্দেব বলে একজন সাধুর ঘটনা আমরা পেয়েছিলাম, কিন্তু সেগুলো পরে রিফিউটেড হয়ে গেছে। কিন্তু একই সময় সে একাধিক জায়গায় একাধিক সাধুর মানে দেখাটা, মানে এটা শুধুমাত্র মেয়ার কোইন্সিডেন্স বলে তো আমাদের মনে হয় না। এটা হয়তো সেই মানুষটারই আবার একটা বলতে পারি মাস্টার মাইন্ড, একটা মাস্টার মানে একটা গেম প্ল্যান। একদমই। কারণ এখানটায় ধরুন আমরা তো যারা পড়েছেন চারণিকের সেই বই ওই মহামানবাসে, সেখানে তো ওনার কিছু কথা রয়েছে যে উনি প্রায় হাফ ডাজন, মানে দেখতে গেলে তো আমরা প্রায় 6 জন এরকম সিমিলার ফেসেস, মানে শুধুমাত্র সিমিলার ফেসেস না, মানে যারা আইডিওলজিক্যালি, স্ট্রাকচারালি এবং ফাংশনাল সিমিলারিটিজ এতটাই আছে যে সে মানে ওনার অ্যাবসেন্সে তার জায়গাটা সুন্দরভাবে নিয়ে নিতে পারে, এরকম অনেক উনি ডামি তৈরি করছেন বডি ডাবলস। কারণ বডি ডাবলসের ঘটনাটা তো কোনো উদ্ভট ঘটনা নয়। আমরা বড় বড় অনেক ওয়ার্ল্ড লিডার্সদের আমরা বডি ডাবলসের কথা শুনেছি, স্ট্যালিনের বডি ডাবলসের কথা শুনেছি, হিটলারের বডি ডাবলসের কথা শুনেছি। এমনকি ওই সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মন্টগোমারি নামের যে ব্রিটিশ জেনারেল ছিলেন, কমান্ডার ছিলেন, ওনার বডি ডাবলসের কথা শুনেছি। সুতরাং এটা বলাই যায় যে সুভাষচন্দ্র বোসের মতন তো তখন ব্রিটিশ এম্পায়ারের এনিমি নাম্বার 1 তো আর কেউ ছিল না বলেই তাকে বারবার তো গুপ্তহত্যা করার চেষ্টা করা হয়েছে, আমরা দেখেছি। আর তো কাউকে করা হয়নি, সেই সময় এত বড় বড় নেতামন্ত্রী ছিলেন। সুতরাং উনি ভালো করেই জানতেন যে ক্ষুদ্রদার মস্তিষ্ক দিয়ে উনি বুঝেছিলেন যে আমাকে যদি ভারতবর্ষে ফিরতে হয়, যদি আমাকে রাশিয়া থেকে ভারতবর্ষে ফেরার রাস্তাটাকে সেই বিপজ্জনক না করতে হয়, তাহলে আমাকে কিছু কিছু আমার মতন দেখতে কিছু ডামিসকে তৈরি রাখতে হবে, যাতে করে মানে বলতে পারা যায় যে ডেলিভারেটলি, ইচ্ছাকৃতভাবে তিনি হয়তো তাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন।
এর ফলে কি আসল নেতাজি কে সেটা হয়তো তারা বুঝতে না পেরে অন্য একজনকে গিয়ে উনি ধরলেন বা কিছু, কারণ সেই সময় তো আমরা জানি যুদ্ধাপরাধী সেই তকমাটা রয়েছে, রাইট, সেই যুদ্ধাপরাধীকে শুট অ্যাট সাইড করার অর্ডার তো ছিল। এমনকি শুধু এই ঘটনা এটাও নয়, আমি একটি বইও পড়েছি, আমি অধীর সময় বইয়ের কথাই বলছি, সেখানে কিন্তু এমন একটা লেখাও আছে যে ভিয়েতনামে হোচিমিনের দেশে আর কি নেতাজিকে কিন্তু গুপ্ত হত্যা করার চেষ্টা করা হচ্ছিল। এটা যদি ডক্টর অধীর সময়ের বই পড়েন তাহলে কিন্তু আমার ভুলে যাচ্ছি পেজ নাম্বারটা রয়েছে লেখা, ওখানে লি হুয়ান বা লি সোয়ান যে প্রোনাউন্সিয়েশন ওরা করে এই ব্যক্তিটির নাম রয়েছে, তার অরিজিনাল নাম সম্ভবত জানা যায় না, লি হুয়ান বলেই পরিচিত, তিনি একজন এজেন্ট, সিক্রেট এজেন্ট। মানে বলা হচ্ছে সে লি হুয়ান কিন্তু জানতেন যে উনি ভিয়েতনামেও এক সময় রয়েছেন এবং তাকে সম্ভবত একদম শেষ করে দেওয়ার জন্যই বাইরে থেকে আসেন সেই তাবর জেনারেলরা, কিন্তু সামহাউ সেই প্ল্যানটা ফেল হয়। বাইরে থেকে আসেন বলতে ব্রিটেন এবং আমেরিকা থেকে আসেন, কিন্তু সামহাউ ভিয়েতনামের সঙ্গে সেই সময় নেতা মন্ত্রীদের সঙ্গে সেই সুভাষচন্দ্র বোসের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল, যে কারণে সামহাউ হয়তো সেই গুপ্ত হত্যা করার প্ল্যানটা ফেল করে যায়। এটা কিন্তু অনেক সময় বইতে লেখা আছে, লি হুয়ান বলে একজন সিক্রেট এজেন্টের নাম দিয়ে করা আছে। সুতরাং এরকম ঘটনা আমরা পেয়েছি। এটা কোন সময়, মানে এটা আমার ঠিক মনে পড়ছে না, এটা আমি মোরাললেস ওরকম সময়। আবার শুধু তাই না, এখানে আপনি ভালো মনে করালেন একজন চাইনিজ লিডারও ছিলেন, সম্ভবত ওনার নাম লিউ পোচেং। সেই লিউ পোচেং এর একটি বইও গুমনামি বাবার কাছে পাওয়া গেছে। অনেকেই এই লিউ পোচেংকে নেতাজি বলে কনফিউজ করতেন, কারণ সত্যি কথা বলতে দূর থেকে আমি ছবিটা দেখেছি, দূর থেকে দেখলে হয়তো কিন্তু মানে কেউ সেভাবে বলতে পারবেন নেতাজি নন, একদমই গরমটা সেরকম, সেই এশিয়ান একটা স্টাইল রয়েছেন, গোল গোল চশমা, দেখতে এক দূর থেকে হয়তো সুভাষচন্দ্র বোসের মতো। সুতরাং এই লিউ পোচেং এর একটা বই রয়েছে, মানে উনি নেতাজি এই নামের একটা বই লেখা আমাদের ভগবানজির বাড়িতে পাওয়া যায়। সুতরাং এই বডি ডাবলস বা এই ডামিদের অনেক ঘটনা কিন্তু স্বয়ং গুমনামি বাবাই বলে গেছেন। এমনকি 16 মানির সাধুর ঘটনাটা নিয়েও তিনি বলেছেন যে প্যারালাল ব্লাফ। সুতরাং এইটা হয়তো ওনারই একটি তৈরি করা ছক বলতে গেলে, যেমন প্লেন ক্র্যাশের গল্পটা ছিল, মানে আরো আবার বড় করে সেই শত্রুদেরকে একটু কনফিউজ করে দেওয়া যে তাহলে কে নেতাজি হলো। আবার ধরুন এখানটাই একটা কথা চলে আসে, 1967 সালে চন্দননগরে আরেক সাধুর আবির্ভাব হন, আনন্দনাথজি, যার কথা আমি আমার অনুষ্ঠানটা বলেছিলাম, হ্যাঁ আমি গিয়েছিলাম। যে আনন্দনাথজির 1967 সালে দেখা হবে। দেখুন 1967-তে একজন সাধু চন্দননগরে, আবার এই 1959-60-এর সময় ভগবানজির সেই ভারত তিব্বতের জায়গায় রয়েছে, উনি এখান থেকে ভারতবর্ষে এলেন। আবার 16 মানির সাধু 1963 এরকম রাফলি এরকম সময়গুলোতে, একই রকম সময় না, মোটামুটি একটা দশকের মধ্যে ঘুরঘুর করছে, 60-70-এর দশকটার মধ্যে। ভগবানজি মনে হয় 1955 থেকে মনে হয় দেখা একদম বস্তি এলাকা বা রাইট ওইখানে, ওই 1959-60-এর সময় সম্ভবত ওনার এই প্রমিনেন্সটা এলো, মানে খবরটা ছড়াতে যখন শুরু করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, তখন তো ইনভেস্টিগেশন গুলো করার চেষ্টা করেন। তারপরে এই 16 মানির সাধু ঘটনাটা চলে আসে হট করে, যেটা পরবর্তীকালে জাস্টিস মুখার্জি কমিশন বলেছে যে না, এখানে কোনো কনফিউশনের জায়গায় নেই, উনি নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন না। কিন্তু তাহলে সে সাধু কোত্থেকে এলো? যদিও অনুজধর এবং চন্দ্র ঘোষরা গবেষণা করে বের করেছেন যে উনি সম্ভবত একজন রেভলিউশনারি ছিলেন, যতীন চক্রবর্তী নামে, এবং ইস্ট বেঙ্গল থেকে উনি এসেছিলেন। কিন্তু সবই কেমন তার মধ্যে কথার টানের মধ্যে একটা সিলেটি ভাষা ছিল, কিন্তু মানে সবই কেমন যেন একটা কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে, মানে সবই একই রকম সময় এত সাধু। শুধু তাই নয়, সেই ভগবানজির বাড়িতে যখন সেই রেশন কার্ড করার ঘটনাটি আমরা জানি, বাইরে এক সাধুর আবির্ভাব হলো, যাকে দেখে বিগলিত হয়ে সে প্রণাম করে বললেন যে করে দেওয়া হবে ওনার রেশন কার্ড ইত্যাদি, কিন্তু তারপরে সে সাধুর ধারা পাওয়া গেল না। তো মানে এতটা নেটওয়ার্কিং, মানে এটা হয়তো সত্যি কথা বলতে সাধারণ কোনো মানুষের পক্ষে কি সম্ভব? আমার তো মনে হয় না। ওই জন্যই বোধহয় ওই মহামানব আসে, মহাকাল, এই অ্যাড্রেস আমরা এই শব্দগুলো ব্যবহার করি, কারণ ওই মহামানবের পক্ষে সম্ভব ছিল। কারণ একাধারে উনি তখন জানেন যে ভারতবর্ষকে একমাত্র উনিই পারবেন সামরিক শক্তি দিয়ে স্বাধীন করার জন্য, যেটা সাকসেসফুল হলো। আমরা তো ইন্ডিয়ান নেভির সেই মিউটিনিটা দেখিয়েছি। আবার সেই সময় উনি জানেন যুদ্ধাপরাধী, সুতরাং ভারতবর্ষে যদি উনি সুভাষচন্দ্র বোস হিসেবে ফেরন, তাহলে ওনাকে শুট অ্যাট সাইড বা ওনাকে গ্রেফতার করে নেওয়া হবে, কিন্তু ওনাকে ফিরতেও হবে। তাহলে একটা অদ্ভুত সুন্দর একটা মাস্টার গেম প্ল্যান উনি তৈরি করলেন, যেটার মধ্যে প্লেন ক্র্যাশ রয়েছে, সম্ভবত এটার মধ্যে সোমবাড়ির সাধুও রয়েছেন, বলা যায় না সেটার মধ্যে এই চন্দননগরের সাধুও থাকতে পারে। সেটা সেইভাবেই বলতে পারছি না, কারণ সেরকম কোনো ক্লিনচিং এভিডেন্স নেই। কারণ অরুণ চন্দ্র দত্ত যে বইটা লিখে পত্রিকাতে লিখেছেন, উনি সবসময় নেতাজি বলে সম্বোধন করেছেন, নেতাজি। সেখানে একটু ডিসপ্যারিটিস আছে, যেমন 16 মানির সাধুর সঙ্গে হাতের লেখা মেলেনি সুভাষচন্দ্র বোসের, এখানেও কিন্তু আমরা আনন্দনাথজির হাতের লেখা এবং সুভাষচন্দ্র বোসের হাতের লেখা মেলেনি, কিন্তু অরুণ চন্দ্র দত্ত বলছেন যে ডেলিভারেটলি হাতের লেখাটাকে চেঞ্জ করেছেন। সেটা সুভাষচন্দ্র বোসের মতো মানুষের পক্ষে কি অসম্ভব? সম্ভব। আবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, তাশকেন্ট কাণ্ড। কি তাশকেন্টের সে মিস্টিরিয়াস ম্যান, যার ফেস ম্যাপিং করে
মানে ভারতবর্ষের তো কেউ করেননি, ইউকে থেকে ফরেন্সিক ডিপার্টমেন্ট নীল মিলার করেছেন, এবং সিদ্ধার্থ সাদভাই বোধহয় কমিশন করেছিলেন সম্ভবত। তো সেখানেও এত মানে প্রায় 100% মিল। সুতরাং এত কিছু, এতগুলো মানুষ, এতগুলো সাধু, এত সিমিলারিটি শুধুমাত্র কাকতালীয় ঘটনা বলে তো মনে হয় না। এইগুলো ডেফিনেটলি সুভাষচন্দ্র বোসের সেই মাস্টার গেম প্ল্যানের কিছু কিছু অংশ, যেগুলো এখন আমরা বুঝতে পারছি, আস্তে আস্তে হয়তো ভবিষ্যৎকালে আরো ভালো করে বুঝতে পারবো। শুধু তাই নয়, আমরা তো জানি আইএনএর যে ডাক্তার ছিলেন ডক্টর রাজমাল কাসনিওয়াল, উনি তো বইও লিখেছেন নেতাজি এবং আইএনএ কে নিয়ে। সে বইটার আমি আনাচ্ছি, পেয়েছি, জাস্ট লাস্ট কপি আমি পেয়েছি, ভারতবর্ষে সত্যি পাইনি, আমার বিদেশে একজন ডাক্তার সিনিয়র থাকেন, উনি নিয়ে আসছেন বইটা। সেখানে তো উনি বলেছেন, মানে উনি নিজে নেতাজির বডি ডাবল হিসেবে কাজ করেছেন। সুতরাং এই ঘটনাগুলো তো কোনো মন গড়া কথা নয়। সুতরাং এটা বোঝাই যায় যে রাশিয়া থেকে যদি ভারতবর্ষে নেতাজিকে ফিরতে হয়, মানে সেইভাবে আনহার্মড আনউন্ডেড হয়ে, তাহলে তাকে একটা ছদ্মবেশ ধারণ করতে হবে, ঠিক যে ছদ্মবেশ ধরে উনি জার্মানি গিয়েছিলেন। সুতরাং ছদ্মবেশ নিতে হবে, ছদ্মবেশ ধারণ করতে হবে, একটা পেন নেম নিতে হবে ওনাকে একটা। সুতরাং এটা খুব মানে আমাকে মাঝে মাঝে শিহরণ জাগে যে একটা মানুষ এত কিছু কি করে ভাবতে পারে। একাধারে দেশের স্বাধীনতার কথা ভাবছেন, একাধারে নিজের সুরক্ষার কথা ভাবছেন। এতগুলো বডি ডাবলসকে জোগাড় করা তো মুশকিল, এরকম এত স্ট্রাকচারাল সিমিলারিটি আছে খুঁজে পাওয়া কারো পক্ষে সম্ভব কিনা, আজকের যুগে দাঁড়িয়ে কোনো নেতা মন্ত্রীর পক্ষে সম্ভব কিনা, মানে এটা একটা বড় প্রশ্ন যেটা সুভাষচন্দ্র বোস করে গেছেন। তো সত্যি মহামানব মহাকাল, মানে এই মানুষের হয়তো মৃত্যু তো হয়ই না, আমরা জানি, যদিও নশ্বর দেহ তো তাকে চলে যেতেই হবে, কিন্তু এই মানুষের হয়তো জন্ম আর কখনো হবে কিনা আমরা জানি না, যে মানুষটাকে আমরা সেই জায়গায় আমরা বসাতে পারলাম না। আমরা বহু বছর ধরে তাকে কিন্তু সেই অন্ধকারের মধ্যেই রেখে গেলাম। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে হয়তো কিছুটা রহস্য উনিও চেয়েছিলেন, অবশ্যই চেয়েছিলেন, কিন্তু একসময় তো রহস্যের সমাধান সবাই চাইবে, সেটা উনিও চেয়েছেন নিশ্চয়ই, কিন্তু সেই রহস্যের সমাধানটা হয়েও অনেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই রহস্যটাকে রহস্যই বানিয়ে রেখে দিচ্ছে। আমরা সেই ফ্যাক্টস গুলোকে পাবলিকলি এক্সপোজ করতে পারছি না, হয়তো আমরা অনেকটা দূর যাচ্ছি, কিছু অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা একটা জায়গা অব্দি ডিক্লাসিফাই করছেন, তারপরে দেখা যাচ্ছে তাদের স্পিডটা কমে যাচ্ছে। কেন হবে এগুলো? এখনকার দিনে যদি কেউ মেনেও নেয় যে হ্যাঁ তারা যা করেছিল ভুল করেছিল, ভুল আমরা করেছি, আমরা সেই ভুলটাকে শুধরে দিতে আমরা রাজি আছি, এইটা বললে আমার মনে তো হয় না ভারতবর্ষে সেরকম কোনো দাঙ্গা হাঙ্গামা বেঁধে যাবে। আপনি এটা বলছেন বলে একটা ঘটনা আপনাকে বলি, সুবিধা হবে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে। যে বিখ্যাত একজন মানে গবেষক, আমি নাম উল্লেখ করছি না, তিনি একজন বিখ্যাত বিজেপি লিডার, মানে বিজেপির যাকে সেই সময়, এখন তিনি মারা গেছেন, তাকে বলেছিলেন যে আপনারা করছেন না কেন, প্রকাশ্য আনছেন না কেন? তার উত্তরে তিনি বলেছেন, তুমি কি চাও আবার দেশ ভাগ হোক? হ্যাঁ, আবার দাঙ্গা লাগুক, তুমি কি চাও সেটা? হ্যাঁ, সেটা আবার প্রকাশ্যে বোস পরিবারেরই একজনকে বলেছিলেন, তিনি আবার আমাকে বলেছিলেন। তার মানে কি কোথাও একটা সামগ্রিক যে ভারতীয় রাজনীতির সঙ্গে এটা এটা শুধু সামগ্রিক ভারতীয় রাজনীতি বলবো না, আমার মনে হয় এটা একটা গ্লোবাল পলিটিক্সকে নতুন ভাবে আমাদের ভাবতে শেখাবে। যদি এই ঘটনাগুলো, আমার তো মনে হয় একদিন না একদিন আসবে, সত্য উদ্ঘাটন হবে। হিন্দিতে কথা তো আছে যে ভগবান কে ঘর মে দের হে আন্ধের নেই, আজ না হয় কাল, সে নয় 100 বছর 200 বছর 500 বছর লাগুক, একদিন না একদিন সুভাষচন্দ্র বোসের সেই সত্য উদ্ঘাটিত হবে, এবং সেটা জনসমক্ষে উদ্ঘাটিত হবে। মানে তখন এমন কেউ থাকবেন না বা তার ক্ষমতা হবে না সেটাকে রোধ করার। সেইটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ট্রেন্ডটা হচ্ছে, কখনো হয়তো একটু ফ্লাকচুয়েট করছে, কখনো একটু দেবে যাচ্ছে ঠিকই, কিন্তু আবার ফিরে আসবে। আর আমার মনে হয় সাধারণ মানুষ সেটা গ্রেসফুলি অভ্যর্থনা জানাবে সে ঘটনাকে, বারিং আ ফিউ পিপল যারা এখনো মানেন না, মানতে চান না বিশেষ কোনো কারণে, তারা তখনও মানবেন না, আমি তাদেরকে বাদ দিয়ে দিলাম। আমি বড় চামটার কথাই বলছি, আমাদের দক্ষিণ ভারতের দক্ষিণাঞ্চলে আমি অনেকগুলো তো পোস্ট পড়ি ইত্যাদি, বড় বড় গবেষকদের আমি পোস্টগুলো পড়ি, তাদের কিন্তু দক্ষিণাঞ্চলে কিন্তু খুব তারা এক্সাইটেড যে এই ঘটনাগুলো নিয়ে, সুভাষচন্দ্র বোসকে নিয়ে। নর্থ ইস্টে খুব বেশি এক্সাইটেড, এমনকি আমাদের কিন্তু বেঙ্গলে সামাও যেন আমরা একটু দেখি কম, কিন্তু বাড়ছে আস্তে আস্তে। চেষ্টা করছে, আমাদের একটা ছোট অর্গানাইজেশন তো আমি চালাই, যেটা আমরা ইচ্ছা আছে এগুলো ছাত্রদের মধ্যে যাতে, কারণ পরবর্তী প্রজন্মকে দাঁড়াতে হবে। আমরা বলে গেলাম একতরফা, তারা কেউ কিছু করলো না, তাহলে আগুনটা সে স্তীমিতই হয়ে গেল। সেই আগুনটাকে যদি দাবানলে যদি পরিণত করতে হয়, তাহলে সেটাকে এই মডার্ন জেনারেশন তার মধ্যে ছড়িয়ে দিতে হবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ছড়াতে হবে। চেষ্টা হচ্ছে স্কুলস অ্যাপ্রোচ করতে হবে, কারণ সত্যি কথা বলতে গেলে আমরা যখন স্কুলে পড়েছি সেই ইতিহাসের বইগুলো মনে পড়ে, কোনোদিন আমার মনে পড়ে না ইন্টারন্যাশনাল আর্মি নিয়ে কোনো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতো। সুতরাং সেই চ্যাপ্টারগুলো আমরা পলিটিক্যাল সায়েন্সে ছিলই না, শুধু ফরওয়ার্ড ব্লক একটা চ্যাপ্টার ছিল। আমার মনে পড়ে ইতিহাসের বইতে ডান হাতের পাতায় ছোট্ট নেতাজি একটা ছবি,
আদারওয়াইজ কিচ্ছু নেই। সুতরাং কি, আবার শুধু তাই নয়, বলতে খারাপ লাগে, আমি যে স্কুলে পড়েছি, নামকরা স্কুল, সেখানে একজন বাংলা টিচার সুভাষচন্দ্র বোসকে মানে ক্লাসের মধ্যে দাঁড়িয়ে উনি সবার সামনে কিন্তু অপমানিত হবে, অপমানজনক উক্তি করেছিলেন। সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু নস্যাৎ করতে হবে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কারণ সত্যি কথা বলতে গেলে কিন্তু বহু বছর পুরনো ঘটনা। সুভাষচন্দ্র বোস বলতেই পারেন ঠিক আছে, মানুষটা চলে যেতে দাও, তিনি বেঁচে ছিলেন কি বেঁচে ছিলেন না এ নিয়ে এখন হয়তো ব্যাপারটা খুব একটা রেলিভেন্ট নয়, কিন্তু সত্যি রেলিভেন্ট। আজকের দিনে দাঁড়িয়েও সুভাষচন্দ্র বোস রেলিভেন্ট, এবং আমি এটা হলফ করে বলতে পারি আজ থেকে 1000, 2000, 3000 বছর পরে দাঁড়িয়েও যদি এমন জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও চলে যায়, যদি আমাদের মানে উড়ন্ত গাড়িও চলে আসে, সেই সময় দাঁড়িয়ে সুভাষচন্দ্র বোস কিন্তু একটা রেলিভেন্ট একটা টপিক হবে। কারণ তার মতো গ্লোবালি পলিটিক্স কে দেখা, মানে তার যে ভিশনারি, আমরা তো শুধুমাত্র সুভাষচন্দ্র বোসকে আমরা পলিটিশিয়ান বলতে পারি না, ভিশনারি। কারণ তার চিন্তাধারা সেই সময় মানে কন্টেম্পোরারিদের থেকে ধারে কাছে ছিল না। এরকম মানুষ অমর, রাজনৈতিক দর্শন আমরা যাকে বলতে, কারণ একাধারে উনি রাজনৈতিক, আবার আমরা ভগবানজির যখন পাঠটা দেখি তখন আধ্যাত্মিকতা দেখতে পাচ্ছি। তরুণের স্বপ্ন বইটাতে ওনার সেই মানে ভাবা যায় না একটা মানুষ এত কিছু মানে সুন্দরভাবে অ্যাসিমিলেট করে, মানে ব্লেন্ড, একটা বিউটিফুল ব্লেন্ড, মানে একটা মাল্টি ডিমেনশনাল ক্যারেক্টার, যাকে আমি না শুধু রাজনৈতিক বলতে পারবো, না আমি কোনো ভালো ছাত্র শুধুমাত্র বলতে পারবো, না আমি ভালো স্পোর্টসম্যান বলতে পারবো, না আমি তাকে দেশাত্মবোধ মানে অনুরাগী বলতে, অনেক কিছু বলতে হবে সুভাষচন্দ্র বোসকে নিয়ে বলতে গেলে। সুতরাং প্রথম যে আমরা বক্তব্য নিয়ে শুরু করেছিলাম এই রাশিয়াতে আসা, এই বিষয়ে তো সন্দেহ নেই উনি একটি ছদ্মবেশ ধরেছিলেন। ছদ্মবেশটা আমরা জানি, রুটটা এখনো হয়তো সেভাবে আমরা সেই ক্লিনচিং এভিডেন্স গুলো পাচ্ছি না, সময়ের সঙ্গে নিশ্চয়ই পাবো, কারণ রিসার্চ তো চলছে, যারা করছেন রিসার্চ, এতদিন করেছেন, তারা রিসার্চ এগিয়ে নিয়ে যাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তাদের ফুল হার্টেড সাহায্য যেভাবে সম্ভব, আমাদের মতন যারা নেতাজি অনুরাগী, আমি তো অনুরাগী মানে ভক্ত, মানে আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস ভগবান, আমি ভক্ত, এবং কৃষ্ণের ভক্ত হয়, শিবের ভক্ত, আমি ওনার ভক্ত। সুতরাং সেই ঈশ্বরকে যতদিন না পর্যন্ত তার জায়গায় পৌঁছে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ চলবে। এটা সর্ট অফ বলতে পারি একটা রেভলিউশন, এবং একদিন না একদিন রেভলিউশন কিন্তু সেই রেনেসার জন্ম দেবেই, এবং সেই রেনেসাতে যতই পুরোনো দিনের কারো ভুল ত্রুটি উঠে আসুক না কেন, আমার মনে হয় সেটা যদি সর্বসমক্ষে দাঁড়িয়ে কেউ মেনে নেয়, তাতে ভুল কোথায়? ভুল তো হতেই পারে, ঠিক আছে, মানুষ মাত্র ভুল হয়েছে, অন্যায় হয়েছে, মেনে নিয়েছি, মেনে নাও, তাতে তো দোষ নেই। কিন্তু এখানেও তো একটা ভোট ব্যাংক পলিসি আছে, এটাই তো সমস্যা আমাদের দেশে। এই ভোট ব্যাংক পলিটিক্স এর জন্যই তো মানে অধিকাংশ সত্য তো থেকে যায়, মানে সেই ধুলোর পুরো আস্তরণ জমে থাকে। এটা বছরকে বছর হয়েছে, এখন আস্তে আস্তে আস্তরণ গুলো সরছে, আমরা এখন জানতে পারছি অনেক কিছু, কিন্তু সত্যি কথা বলতে আরো হয়তো অনেক সময় লাগবে, আরো হয়তো কয়েক বছর লেগে যাবে এই তথ্যগুলোকে, মানে সত্যি কথা বলতে গেলে সেই ব্যাঙ্কিং অন দ্য টেবিল রেখে দিয়ে বলবো এবারে প্রমাণিত করুন, আর নয়, সেই জায়গায় পৌঁছতে হয়তো আরেকটু সময় লাগবে, একটু ইম্পেটাস চাই। কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে যদি বার্তাগুলো ছড়িয়ে দেওয়া যায় না, সেটা পুরোনো দিনের মানুষ হোক, আজকের জেনারেশন এবং আগামী জেনারেশন, তাহলে কিন্তু এই আগুনটা বাড়বে। কিন্তু সেটা আমাদের দরকার, সেই মানে আমাদের সিরিয়ালি, মানে খুব সিনসিয়ারলি এবং সিরিয়ালি কাজগুলো করে যেতে হবে, কারণ অনেক মিসিং লিঙ্কস আছে। সত্যি কথা বলতে গেলে আমি সুভাষচন্দ্র বোসকে নিয়ে এত পড়াশোনা করতে করতে আজকে অনেক মানে সেই বইগুলো আমরা পাচ্ছি। নিজেও একজন রিসার্চার হয়ে গেছেন, এবং একদমই না চমৎকার আপনি বলেন এবং গড়গড় করে আপনি বলেন। একটা জায়গায় খুব জানতে ইচ্ছা করে, অনেককেই আমি জিজ্ঞেস করেছি এই প্রশ্নটা। আপনি এক জায়গায় বললেন যে ওয়ার ক্রিমিনাল, যুদ্ধ অপরাধী, এবং সেটা ওই নেহেরুর একটা চিঠির কথা আমরা জানি, শ্যামলাল জৈনের কথাও আমরা জানি, যেখানে বলছে আপনার যুদ্ধ অপরাধী ওখানে প্রবেশ করেছে, কিন্তু সেটা আনসাইন্ড লেটার, এটা মনে হয় খোসলা না শাহনাজ কমিশনে এটা করা হয়েছিল, সাবমিটও করা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে ওয়ার ক্রিমিনাল। আবার আমরা যেটা জানি যে যখন উনি মানে আসছেন এখানটা রাশিয়া থেকে, ওই তিব্বত নেপাল বর্ডার ক্রস করে যখন তিনি আসছেন, তাহলে ওয়ার ক্রিমিনাল যখন গভর্নমেন্টের সঙ্গে একটা অলিখিত চুক্তি হয়ে যাচ্ছে, তাহলে তিনি যদি প্রকাশ্যে তাকে দেখে, তাহলে ব্রিটিশদের হাতে তুলে দেবে। এই দুটো কি কোথাও একটা থিওরিটা কি পরস্পর একটু ক্ল্যাশ করছে? যে একটা তো উনি ওয়ার ক্রিমিনাল, বা তাকে ধরলেই ব্রিটিশদের হাতে আমাকে তুলে দিতে হবে ইন্টারন্যাশনাল কোর্টে, আবার গভর্নমেন্টের মানুষজন সেটা জানেন। হ্যাঁ, এই দুটোকে আপনি কিভাবে? কারণ এখানেও তো সেই আলোচনাটা হয়েছিল যে প্লেন ক্র্যাশ জবে হলো, মানে ডিক্লেয়ার জবে হলো 1945 সালে, জাপান যখন ডিক্লেয়ার করলো, তার পরের দিনও কিন্তু দুজন তাবর ইংরেজ অফিসিয়ালদের মধ্যে সেই চিঠির আদান প্রদান হয়েছে, আমরা দেখেছি, যেখানে কথাবার্তা চলছে যে সুভাষচন্দ্র বোসকে পেলে আমরা কি করব।
হ্যাঁ, অদ্ভুতভাবে সে অনেকগুলো points এটা হচ্ছে আপনি বলছেন যে মলতভ এরা বলছেন, কারেক্ট এরা সব বলছেন যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমরা 1946 এ এটা পুরো গবেষণায় আমরা উঠে এসেছি। আবার সেখানে শেষের একটা পয়েন্ট ওরা লিখছে যে সে যেখানে আছে সেখানেই থাকতে দাও, তাকে আর ঘাটিও না। তার মানে তারাও ভালো করে জানেন যে মানুষটাকে ঘাটালে একটু বিপদ আছে। কারণ সত্যি কথা বলতে গেলে আজকের দিনেও কিন্তু আমাদের ইউনাইটেড কিংডমে গিয়ে যদি আমি একটু রাস্তা দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে সুভাষচন্দ্র বসুর নাম করি, তাহলে আমার দিকে একটু মানে ক্রুদ্ধ চোখে একটু রক্তচক্ষু নিয়ে লোকে দেখবে। সেই সময়ের এনিমি নাম্বার 1, আজকের যুগেও কিন্তু তিনি এনিমি নাম্বার 1ই হয়ে আছেন। কারণ সেই রকম এনিমি আমার মনে হয় না কয়েক হাজার বছরে জন্মেছে বলে। কারণ একজন মানুষ যে ব্রিটিশ এম্পায়ারের মতন সে একটা মানে শক্তপোক্ত, মানে যাকে আমরা বটগাছের গুড়ি বলতে পারি, সেটাকে নাড়িয়ে দিতে পেরেছেন, তিনি ছিলেন সুভাষচন্দ্র বোস। সুতরাং এই মানুষটাকে সবার সামনে তুলে আনতে গেলে অনেকগুলো দেশের তো এখানে ইনভলভমেন্ট দরকার। আমরা জানি অনেকগুলো তথ্য কিন্তু বাইরের দেশও দেয়নি, আমেরিকা কিছু তথ্য লুকিয়েছে, ব্রিটেনের থেকেও জাপানেও আছে, একদম একদম। সুতরাং কোথাও কোথাও সেই মিসিং লিঙ্ক গুলো তো রয়েছে। আবার আমরা তো শুনেছি মাঝখানে কিছু কিছু ফাইলস পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। সুতরাং এগুলো হচ্ছে কি বলতে গেলে ওই জিগস পাজলটার কিছু মিসিং পিসেস। আমরা অনেকগুলো পিস পেয়ে গেছি, কিন্তু ওই সাইডের ছবিগুলোকে জুড়তে গেলে পিসগুলোকে যদি দরকার, তাহলে যদি আমার কাছে সেই প্রমাণটা তারা দিতে না চায়, তাহলে আমাকে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সটাকে দিয়ে সেটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। সেটাতে হয়তো একটু সময় লেগে যাচ্ছে, সময় লাগুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যটা যেন বেরিয়ে আসে। কারণ সত্যকে সত্যের বিরুদ্ধে দাঁড়ালে মিথ্যা তো প্রচুর। পাণ্ডবরা কজন ছিল? কৌরব তো শয়ে ছিলেন। সুতরাং কিন্তু জিতেছেন ঠিকই, মৃত্যু অনেকেরই হয়েছেন, জিতেছেন ঠিকই। সুতরাং এখানেও হয়তো সেই অনেকের ঘাম ঝরবে, রক্ত ঝরবে, কিন্তু একদিন না একদিন তো সত্যটা উদ্ঘাটিত হতেই হবে। আজকে হয়তো আমি একজন সাধারণ একজন ডাক্তার হয়ে আমি বলছি, আমার মতো আমার একজন সিনিয়র ডাক্তারও আছেন আমাদের গ্রুপে, তিনিও বলছেন, অনেকেই আছেন যারা আগের মতন কিন্তু সেই জিনিসটা এখন আর কুক্ষিগত নেই। এখন ধীরে ধীরে কিন্তু এটা ছড়াচ্ছে, হয়তো বেঙ্গলে একটু কম রেটে ছড়াচ্ছে, অন্যান্য জায়গায় বেশি ছড়াচ্ছে, কিন্তু ছড়াচ্ছে। আমার পসিবিলিটিটা দেখি, পসিবিলিটি হচ্ছে ছড়াচ্ছে, অ্যাওয়ারনেসটা বাড়ছে। হয়তো সেই পিকে পৌঁছাতে একটু সময় নিচ্ছে, কিন্তু পৌঁছাবে। কারণ এই তাশকেন্তে যে ফেস ম্যাপিং সেটাও তো হয়েছে, তাশকেন্তের রিপোর্টগুলো তো আমাদের কাছে রয়েছে যে 90% সিমিলারিটি প্রায়, তাই না? এবং আমি এটা বলে রাখি সর্বসমক্ষে, এটার মূল যে কারিগর ছিলেন পেছনে ডক্টর শঙ্কর চ্যাটার্জি, তিনিও কিন্তু আমাদের প্রফেশনের একজন খুব শ্রদ্ধেয় মানুষ, প্যাথোলজিস্ট স্যার। মানে তার কাছে আমরা চিরকৃতজ্ঞ যে এটা উনি করেছেন, যার জন্য আজকে আমরা সেইটার একটা অকাট্য প্রমাণ পেয়েছি যে এরকম লেভেলের সিমিলারিটি রয়েছে। এবং উনি এক জায়গায় বলেছেন মহামানব আশেতে, তখন সেই সময় ভগবানজি অসুস্থ, রাইট? কবিরাজ কমলাকান্ত, যেখানে লীলারায়কে লীলারায়ের চিঠি রয়েছে, লীলাকে চিঠি লিখছে কবিরাজ কমলাকান্ত, যে ভগবানজি তখন অসুস্থ, আমি তার নাড়ি দেখে বুঝতে পারছি, কিন্তু তার মুখ ঢাকা, মুখটা আমি দেখতে পাচ্ছি না। সুতরাং তিনি ভগবানজি ছিলেন নাকি ডামি ছিলেন? মানে তাশকেন্তে যে ভদ্রলোককে দেখা গেছে তিনি ছিলেন সুভাষচন্দ্র বোস, আর বড় প্রশ্ন। সুতরাং এর থেকে বোঝা যায় যে জাত রহস্য যদি আমরা বলি না, মানে সেই রহস্যের বইগুলো যদি আমরা পড়ি, জাত রহস্য তৈরি করার মতন ক্ষমতা সুভাষচন্দ্র বোসের ছিল। এবং আমরা তো বলি রাসবিহারী বসুকে যে মানে কি বলবো, দ্য মোস্ট সেলিব্রেটেড ম্যান অফ ডিসগাইজ বলি, তো আমার মনে হয় তারপরেই সুভাষচন্দ্র বোস, বা ক্লোজ সেকেন্ড বলতে পারি। কারণ তার মতো এরকম রহস্য সেই সময় কেউ তৈরি করতে পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতে পারবে কিনা যদি যথেষ্ট বড় প্রশ্ন। আর এখানে আমি জাস্ট কথা বলবো যে আনন্দনাথজির কথা বলছিলাম চন্দননগরে, ওখানে কেন এই আনন্দনাথজির কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে, কারণ একটা হচ্ছে 1967 সময়, তাহলে ভগবানজির টাইমটাও রয়েছে, তাশকেন্তের টাইমটা রয়েছে, সলমারি তার একটু আগে রয়েছে, তার আগে শাহনওয়াজ কমিশন বসে গেছে, হয়ে গেছে, তার ভার্ডিক্ট এসে গেছে, তার 67 মানে 70-এ 3 বছর পরে খোসলা কমিশন আসতে চলেছে। ব্যাপারটা কিন্তু একটা টালমাটাল সময়, তাই কি না? একটা সেই সময় দাঁড়িয়ে আনন্দনাথজি এলেন, তাকে দেখলেন মমতা দাস দেখলেন, সামনাসামনি দেখেছেন একেবারে না? হ্যাঁ, মানে ওনার তখন ক্যালকুলেট যদি আমি করি অ্যারাউন্ড 29 বছর বয়স হবে মমতা দাসের। উনি সার্ভ মানে 10 থেকে 13 দিন মানে ওনার সেবা করেছেন, মানে সামনাসামনি। এবং উনি বলছেন যে উনি ছোটবেলায় খুব একটা দেখেননি ভালো করে, শুধুমাত্র বলতে গেলে সেটাই তোর প্রথম দেখা। কিন্তু ওনার সঙ্গে বাকি যারা সেবায় ছিলেন বয়স্কা, তারা কিন্তু যখন এই আনন্দনাথজি যাচ্ছেন চন্দননগরের আশ্রমে, প্রবর্তক সঙ্গে আশ্রমে, তারা কিন্তু বলছে, আরে তো সুভাষচন্দ্র বোস আমরা তো দেখেছি।
কারণ সুভাষ বাবু তো এর আগে ওখানে এসেছেন যখন স্বদেশী মেলা হয়েছে, 1938 সালে মেয়র হওয়ার পর লেট মতিলাল রায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন, তারা দেখেছেন। সুতরাং সেইখানেও একটা শুধুমাত্র কি একটা আইডেন্টিটি ক্রাইসিস নাকি সত্যি সুভাষচন্দ্র বোস ছিল, এটা সবটাই ভগবানজি তৈরি করা। কারণ দেখতে গেলে যে প্লেন ক্র্যাশের মতো একটা বড় গেম প্ল্যান তৈরি করতে পারেন, তার কাছে এরকম আর যদি ডামি খুঁজে বের করতে পারেন, তাহলে তার পক্ষে ডামি সাজানো কি খুব একটা বিশাল কঠিন কাজ। কারণ আমরা তো ভগবানজির ঘরে তো আমরা সেই বাংলাদেশ ওয়ার্ডের সেই আমরা ম্যাপটাও পেয়েছি, তাহলে ওখানে বসে উনি ডিজাইন করছেন রীতিমতো, মানে উনি প্ল্যানিং করছেন, তাহলে তার নেটওয়ার্কিংটা কতটা অসাধারণ। এবং আমরা তো জানি সুভাষচন্দ্র সবসময় কিন্তু রাশিয়াতে যেতে চেয়েছিলেন, উনি পারলেন না বলে জার্মানির সাহায্য নিলেন, কিন্তু সেটাও থ্রু মস্কোই উনি গেছিলেন। সুতরাং বারে বারে উনি যখন বার্লিনে রয়েছেন সেখান থেকেও কিন্তু উনি মালিকের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন রাশিয়াতে, রাশিয়াকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং রাশিয়ার সাহায্যের কথা উনি বলেছিলেন। কিন্তু প্ল্যানটা ভেস্তে যায়, তার কারণটা কি? সে হিটলারের বোকামির জন্যই ভেস্তে যায়, স্টালিনগ্রাডের অপারেশন বার্বারোসার জন্য, না হলে জিনিসটা হয়তো আর অন্যভাবে হয়তো ছবিটা দাঁড়াতো। সুতরাং রাশিয়াতে যে উনি ছিলেন সে বিষয়ে তো সন্দেহ নেই, কারণ অনেকে তথ্যগুলো দিয়েছেন, অনেক স্টেটমেন্ট দিয়েছেন, সেখান থেকে উনি এসছেনও, এসে ভারতবর্ষে ছিলেন, কিন্তু হয়তো সুভাষচন্দ্র বোস হিসেবে যেভাবে থাকতে পারতেন সেভাবে ওনাকে থাকতে দেওয়া হলো না। এটা আমাদের কাছে একটা খুব দুঃখের ঘটনা, মানে আমরাই হয়তো মানুষটাকে সম্মান দিতে পারলাম না। তাহলে এটা আমাদের ভুল, এটা আমাদের অন্যায়, এটা আমরা মেনে নিচ্ছি। বাকিরা কেন মানছে না আমরা জানি না, তারাও মেনে নিয়ে নতুন একটা দিগন্ত উন্মোচিত হোক না। আমরা যদি সুভাষচন্দ্র বোসকে তাকে তার জায়গা ফিরে দিতে পারি, এটা 100% গ্যারান্টি সহকারে বলা যেতে পারে আজকের ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুপার পাওয়ার তো আমরা ভারতবর্ষকে বলি, প্রবাবলি উইল বি দ্য মোস্ট সুপারফুল নেশন ইন দ্য ওয়ার্ল্ড। কারণ তার যে ভিশন ছিল সেই ভিশনকে, কারণ প্রফেসর আর.এল. স্মুথি মানে ট্রাস্ট আছে, উনি এই জিডি খোসলা কমিশনের এগেনস্টে উনি বক্তব্য রেখেছিলেন। উনি বলেছেন, ওনার একটা আমি ইন্টারভিউ শুনছিলাম, যে নেহরু এবং সুভাষচন্দ্র বোসকে যদি প্যারালাল কম্পেয়ার করি, উনি বলছেন সুভাষচন্দ্র বোস যে ভিশন ছিল সেই ভিশন কন্টেম্পোরারি কারো ছিল না। সেই ভিশনে দাঁড়িয়ে ভারতবর্ষ যদি গঠিত হতো বা আজকের দিনেও যদি সেটা গঠন করা যায়, তাহলে ভারতবর্ষ যে কোথায় পৌঁছে যাবে সেটা আমাদের কল্পনার বাইরে। সেই সুভাষচন্দ্র বোস যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করা যায়, কিন্তু আমাদের মধ্যে সেই হয়তো ইচ্ছেটা যাচ্ছে না, সদিচ্ছাটা যাচ্ছে না। বলতে প্রশ্ন না করি আপনাকে পাচ্ছি, সুভাষচন্দ্র বসুকে তো আমরা আর পরে ফ্রন্ট লাইনে দেখতে পাইনি যে অর্থে আমরা ফ্রন্ট লাইনে দেখি। এই যে আইএন এর যে সৈন্যদের ব্যারাকপুর বা বিভিন্ন জায়গায় নির্মম ভাবে মারা হলো, এবং ক্লিমেন্ট অ্যাটলিও যেটা পরবর্তী সময় বললো যে আমি যেখান থেকে দেশ ছেড়ে চলে যাচ্ছি সেটা গান্ধীজির প্রভাবে নয়, জাস্ট ফর নেতাজি সুভাষচন্দ্র, মানে গান্ধীজির কতটা মিনিমাল, মানে এই শব্দটা মিনিমাল, এই যে মিনিমাল প্রভাবটা ছিল। একটা রাজনৈতিক দল বা একটা যে কোনো রাজনৈতিক দল, মানে লিডার চলে গেলে আরেকজন এসে হাল ধরে, কিন্তু সুভাষচন্দ্র বসু যখন আড়ালে চলে গেলেন, তাকে যখন আমরা মানে সমক্ষে পাচ্ছি না, তাহলে কেন আরেকজন সে হালটা ধরছে না? সেটাই ঠিক, এই খামতিটা কেন? কারণ ওই যে বললাম, সুভাষচন্দ্র বসুর সেই ভিশনটাকে মানে মগজস্থ, কণ্ঠস্থ, অন্তস্থ করতে যেতেই হয়তো মাথার ঘাম পায়ে ছুটে যাবে তাদের। সমস্যাটা এটাই, কারণ সেই সময় দাঁড়িয়ে একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখা, শুধু তাই নয়, স্বাধীন মানে প্রোগ্রেসিভ নেশনের, বলতে গেলে প্রোগ্রেসিভ নেশনের একটা ড্রিম মেটেরিয়ালাইজ করার স্পর্ধা কোন সময় দাঁড়িয়ে? যে সময় ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের মানে সেই শৃঙ্খলে বদ্ধ হয়ে যাচ্ছে দেশ, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, যেখানে মানুষ মারা যাচ্ছে, যেখানে বিভেদ সৃষ্টি করা হচ্ছে ধর্মের নামে, সেইখানে দাঁড়িয়েও মানে সেই তিনটে প্রিন্সিপাল তো আমরা জানি, ইউনিটি, স্যাক্রিফাইস, যে কথাগুলো উনি বলেছিলেন, বিলিভ, ফেথ, সেই তিনটে প্রিন্সিপালকে সংঘবদ্ধ করে একটা নেশনকে তৈরি করার স্পর্ধা, আমার মনে হয় না আজকের যুগে দাঁড়িয়ে যদি কেউ ভাবতে যায় না, স্টেজে দাঁড়িয়ে হয়তো তার পা কাঁপবে, কিন্তু চাইলেই করা যায়। কি করে করা যায়? এই মানুষটা সম্পর্কে জানতে হবে, পড়তে হবে, মানে মাথার চুল থেকে পায়ের নখ অব্দি মানুষটার প্রত্যেকটা বই, তিনি কি করেছেন, তার সেই কাহিনী তো নয়, তার সেই অ্যাচিভমেন্টস, বলতে গেলে সেই অ্যাচিভমেন্টস যেটা উনি করে গেছেন। কারণ ইন্ডিয়ান লিজেন্ড যখন তৈরি হয়েছিল জার্মানিতে, তখন সুভাষচন্দ্র বোস অ্যাকচুয়ালি কি সত্যি কেউ ছিল? উনি তো কংগ্রেস থেকে বেরিয়ে চলে এলেন, তারপরে উনি কংগ্রেসের প্রেসিডেন্ট তখন নন, ফর্মালি একজন জার্মান বা ইটালিয়ান বা ব্রিটিশ কমান্ডারের মতন সেরকম কি ওনার মিলিটারি ট্রেনিং আছে? সেরকম নেই। সেই অবস্থায় দাঁড়িয়ে জার্মানিতে গিয়ে উনি একটা ইন্ডিয়ান লিজিয়ন তৈরি করলেন। শুধু তাই নয়, সেই সময় ইটালিতে একজন ভদ্রলোক ছিলেন, তার বিরুদ্ধে গিয়েও, মানে তিনি ইন্ডিয়ান লিজিয়নটা আগে থেকে ওখানে তৈরি করেছিলেন, যিনি খুব কমিউনাল ছিলেন ভদ্রলোক,
এবং সংঘর্ষ হয়, বাদানুবাদ হয়, তাকে রীতিমতো সেই বাদানুবাদে তিনি হেরেও যান, পরবর্তীতে ইটালি থেকে তাকে বেরো করে দেওয়া হয় এবং পুরো ইটালি প্রিজন অফ ওয়ার চলে আসে জার্মানির আন্ডারে। এবং দাঁড়িয়ে শুধু তাই নয়, এরকম তো পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে ইন্ডিয়ান লিজেনের সোলজাররা দুজনকে স্যালুট করছে, হিটলার এবং সুভাষচন্দ্র বোস। এটা কোনোদিন সম্ভব? হিটলারের দেশে দাঁড়িয়ে হিটলারের পাশে আরেকজনকে স্যালুট করবে? এরকম মানে আমরা হিন্দিতে বলি জজবা কারো ছিল, ক্যারিসম্যাটিক লিডার বলতে আমরা যাকে বুঝি। মানে হিটলার যার সামনে, হিটলারকে যখন উনি কন্ট্রাডিক্ট করছেন, তা আমরা পড়েছি হিটলার রীতিমতো ছড়ি দিয়ে ওনার নিজের হাতে মারছেন, মানে রাখছেন ও কিন্তু কিছু করতে পারছেন না, বলতে পারছেন না, কারণ মানুষটা পার্সোনালিটি এমন, তার সামনে তিনি যে কাউকে চুপ করে দিতে পারেন। সুতরাং এরকম একটা অনন্য সাধারণ মানুষের জীবনে যদি আমরা না পড়ি, তার অ্যাচিভমেন্টস গুলো যদি আমরা না পড়ি, তাহলে আমরা তাকে জানতে পারবো না। কারণ আমার মনে হয় সুভাষচন্দ্র বোস একটি ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের প্রত্যেকটা দেয়ালকে যদি নক না করি, তাহলে আমরা জানতে পারবো না ইনস্টিটিউশনটাকে। করলে সেটা হয়তো কয়েক বছর লাগবে, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি তারই মানে ছকে সেই দেশটা কিন্তু করতে পারি, না পারার কিছু নেই। শেষ দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে লীলা রায় যখন ওখানে আসেন ভগবানজির ওখানে, এবং সেটা সম্ভবত কৃষ্ণকান্ত সাহায্য করেন, তো হ্যাঁ প্রথমে ভগবানজি দেখা করতে চাননি, কিন্তু লীলা রায় যদ্দূর আমি পড়েছি যে লীলা রায়ের সঙ্গে ইনি পর্দার আড়াল থেকে কথা বলেছে। একদমই তাই। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে উত্তরপ্রদেশে যারা আছেন, যেমন আর.পি. মিশ্রা, দর্শন তোমার, আরো পি ব্যানার্জি, এদের শক্তি সিং আছেন, শক্তি সিং সরাসরি দেখেননি। এখন এই মানুষগুলো বা আশুতোষ কালী যে লোকগুলো গেছিল, হ্যাঁ, এই তারপর সমর গুহ, তারপর এরা, কিন্তু যে লীলা রায় এত ঘনিষ্ঠ, লীলা রায়ের সঙ্গে তিনি দেখা করলেন না। হ্যাঁ, কিন্তু উত্তরপ্রদেশে অনামী লোক অনেক আছে যারা নাকি নেতাজিকে আগে সেভাবে দেখেনি, এই প্রথম নেতাজিকে দেখছে। সেই লোকটাকে কেন দেখা দিচ্ছেন না? এখানেও একটা মানে একদম সিমিলার একটা ঘটনা আমি বলি। এই চন্দননগরের আনন্দজি, উনি কিন্তু দিলীপ রয়ের সঙ্গে দেখা করতে চাননি, কিন্তু অরুণ চন্দ্র দত্তের সঙ্গে দেখা করেছেন। অন্যান্য যুবদাস দত্ত আইনের একজনের তার সঙ্গে দেখা করেছেন। প্রফুল্ল কুমার সরকার, যিনি হেমন্ত সরকারের দাদার সঙ্গে দেখা করেছেন, কিন্তু দিলীপ রায়ের সঙ্গে দেখা করেনি। জানি না, এটা নিয়ে একটা প্রশ্ন সত্যি থেকে যায়। দিলীপ রায় যেমন প্রশ্ন করেছেন, লীলা রায়েরও মনের মধ্যে সেই প্রশ্নটা আছে যে না, কি এত সেই অভিমান, মানে শুধুমাত্র অভিমান নাকি সেটার পিছনেও কোনো একটা কারণ ছিল? আমি একটা বইয়ে দেখলাম যে লিখেছেন ভগবানজি বলছেন যে তুমি আর এখানে আসবে না, কারণ এর তোমার পেছনেও মানে অনেক লোক দেখছে যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো। সেখানে ডক্টর পবিত্র মোহন রায়ের ঘটনা তো আমরা জানি, তাকে তো ইন্টারোগেটও করা হয়েছে পরবর্তীকালে কলকাতায়। সুতরাং উনি জানতেন যে ওনার সঙ্গে যদি বাড়ি বাড়ি কেউ খুব ফ্রিকুয়েন্টলি দেখা করতে আসে, তো তারাও সমস্যায় পড়বে। কিন্তু সেই মানুষগুলো সত্যি তাকে এতটাই শ্রদ্ধা করতেন যে আসুন সেই বিপদটা জেনেও কিন্তু তারা বারবার গেছেন। এবং ডক্টর আমাদের পবিত্র মোহন রায়, উনি তো একদম মুখে কুলু পেটিয়েছিলেন, কোনোভাবেই ওনার থেকে কথা বের করা যায়নি। সুতরাং এরকম মানুষ সত্যি যে যুগে জন্মায়, যারা এতটাই নিষ্ঠা রয়েছে তাদের মধ্যে, একদম। বিজয়নাথের কথা আমরা জানি, উনি অনেক কিছু বলতে চান না তারা, কারণ ওনারা বলেন যে আমরা যে কথা তাকে দিয়েছি সে কথা আমরা ভাঙতে পারবো না কখনো। সত্যি মানে এরকম মানুষরাও ছিল। সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে সেরকম মানুষদের দেখা পাওয়া যায় না। তবে আমি পার্সোনালি খুব ব্লেসড যে আমি তরুণ বাবুর সঙ্গে দেখা করতে পেরেছি আমার অনুষ্ঠানে 23শে জানুয়ারিতে। মানে ওই মানুষটির পা ছোঁয়া মানে, যাকে স্বয়ং ভগবানজি কাঁধে হাত দিয়েছিলেন, সেই মানুষটা পা ছোঁয়া মানে বলতে গেলে ইনডাইরেক্টলি আমি তো ভগবানজির সেই কিছু স্পার্ক আমি শরীরের মধ্যে অনুভব করলাম। বাবা জানি না, মানুষগুলি চলে গেলে মানে সেটা একটা ভয়েড হয়ে যাবে, মানে অনেক বড় ভয়েড। সেই ভয়েড গুলোকে ফিল আপ করতে হবে, যেন তাদের চলে যাওয়াটা যেন বিফলে না যায়। তারা যা করতে চেয়েছেন, বলতে চেয়েছেন, সেটাকে এগিয়ে যেতে হবে। সময় লাগবে ঠিকই, কারণ সবাই হয়তো নানা রকম প্রফেশনে ব্যস্ত। তার মধ্যেও সময় বের করে যেটুকুন সময় আমরা করার চেষ্টা করছি, আমরা অর্গানাইজেশনটা পরবর্তীকালে পরের বছর ইচ্ছা আছে আমি কিছু স্কুল স্টুডেন্টসদের নিয়ে আসা, তাদেরকে এই ঘটনার মধ্যে ইনভলভ করা, তারা কিছু প্লে সেট আপ করে, কিছু বলতে চায়, কারণ পরবর্তী জেনারেশনকে সত্যি ব্যাপারে ওতপ্রোতভাবে জড়িত করতে হবে, না হলে সম্ভব নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরো অনেক অনর্গল বলে যান ডাক্তারবাবু, একদম না থেমে, যদিও ওনার চেম্বারেই আছি, বাইরে হয়তো পেশেন্ট অপেক্ষা করছেন, কিন্তু নেতাজি আমাদের দুজনেরই কমন ইন্টারেস্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং নেতাজি বলতে মানে উনি সমস্ত কিছু ভুলে যান, যেটা আমি বারবার দেখেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার। থ্যাংক ইউ।